আসসালামু আলাইকুম। আজ ২৬ এপ্রিল ২০২৬ রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহির দাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। চমকে ওঠার মতো সুখবর পেল ইরান। গোপন স্থাপন থেকে চিরকুট পাঠিয়ে দেশ চালাচ্ছেন মুজতবা খামেনি। গুপ্ত বলে গর্ববোধ করলেন জামায়াত, রিজভির ক্ষোভ। শুরুতেই ইরান প্রসঙ্গ। ইরানের জন্য চমকে ওঠার মতো সুখবর। বর্তমান আঞ্চলিক ভূরাজনৈতিক উত্তেজনা এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার সুফল পাচ্ছে ইরান। আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞা ও প্রতিকূলতা সত্ত্বেও গত কয়েক মাসে দেশটিতে তেল রপ্তানি থেকে আয়ের ক্ষেত্রে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। সাম্প্রতিক তথ্যানুযায়ী ২০২৬ সালের মার্চ মাসে ইরানের দৈনিক তেল বিক্রয়লব্ধ আয় আগের মাসের তুলনায় প্রায় ২১% বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ইরান তেল খাত থেকে প্রতিদিন গড়ে প্রায় ১১৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল। তবে মার্চ মাসে তা এক লাফে বেড়ে দৈনিক প্রায় ১৩৯ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। কোনো বিশ্লেষণী প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এক মাসের ব্যবধানে এই আয়ের প্রবৃদ্ধি প্রায় ৪০% পর্যন্ত পৌঁছেছে, যা দেশটির অর্থনীতির জন্য একটি বড় স্বস্তি হিসেবে দেখা দিচ্ছে। বিশ্লেষকদের মতে আয়ের এই প্রবৃদ্ধির প্রধান কারণ বিশ্ববাজারে তেলের আকাশচুম্বী দাম। ইউএস, ইসরায়েল ও ইরান সংশ্লিষ্ট উত্তেজনার প্রভাবে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে গেছে। এর ফলে ইরান অনেক বেশি মূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে। সরবরাহ সংকটের কারণে আগে ইরানকে যে বড় অঙ্কের ছাড় বা ডিসকাউন্ট দিয়ে তেল বিক্রি করতে হতো, এখন সেই প্রয়োজনীয়তা কমে এসেছে। ফলে তেহরান এখন প্রায় আন্তর্জাতিক বাজার দরের কাছাকাছি মূল্যে তেল সরবরাহ করতে পারছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের চাপ মোকাবেলায় ইরান বর্তমানে বেশ কিছু কৌশলগত পদক্ষেপ নিয়েছে। তারা হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থানকে নিজেদের সুবিধার্থে ব্যবহার করছে। পাশাপাশি শ্যাডো ফ্লিট বা ছায়া ট্যাঙ্কার বহর ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক নজরদারি এড়িয়ে তেল রপ্তানি সচল রেখেছে। এক্ষেত্রে চীনের শোধনাগারগুলো ইরানি তেলের প্রধান ক্রেতা হিসেবে বড় ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা সত্ত্বেও বিকল্প পথ এবং শক্তিশালী সরবরাহ চেইন ব্যবহার করে ইরান তাদের জ্বালানি রপ্তানি চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, যতদিন পর্যন্ত আঞ্চলিক অস্থিরতা বজায় থাকবে এবং তেলের বাজারে সরবরাহ সংকট কাটবে না, ততদিন ইরানের এই আয়ের ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে বড় শক্তিগুলোর পদক্ষেপ ইরানের এই রপ্তানি কৌশলের ওপর কেমন প্রভাব ফেলে, সেটি এখন দেখার বিষয়। ইরানের প্রভাবশালী সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জেনারেল মুহসিন রেজাই এক কঠোর বক্তব্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটি একক ও ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্র বিভ্রান্তির মধ্যে রয়েছে এবং তারা একের পর এক কৌশলগত ভুল করছে। জেনারেল রেজাই তার বক্তব্যে বলেন, ইরানের বীর সন্তানদের শক্ত হাত ও আত্মত্যাগী জাতির ঐক্যবদ্ধ কাতারের মাধ্যমে আমেরিকান শক্তির হার গুঁড়ো হওয়ার শব্দ পারস্য উপসাগর ও ওমান সাগর থেকে সারা বিশ্বে পৌঁছে যাবে। তিনি আরও বলেন, ইরান এখন ঐক্যবদ্ধ সংহতি বজায় রেখেছে এবং নিজের অবস্থানে অটল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভেতর বিভ্রান্তি ও জটিলতা প্রকট আকার ধারণ করেছে, যার ফলে তারা বারবার ভুল কৌশল গ্রহণ করছে। এই মন্তব্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশনায় দেশটির অভিন্ন অবস্থানের প্রতিফলন বলে বিশ্লেষকরা মনে করছেন। সম্প্রতি পারস্য উপসাগর ও ওমান সাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতির প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন জেনারেল রেজাই। তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। ইরানের এই বক্তব্যের জবাবে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সামরিক বিশ্লেষকদের মতে এই অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের দায়িত্ব গ্রহণ করেছেন ছেলে আয়াতুল্লাহ মুজতবা খামেনি। তবে ক্ষমতা গ্রহণের পর থেকে রহস্যজনকভাবে তিনি জনসম্মুখে আসছেন না। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে মুজতবা খামেনির শারীরিক অবস্থা এবং তাকে ঘিরে থাকা নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত মুজতবা খামেনির কোনো অডিও বা ভিডিও বার্তা প্রকাশ করা হয়নি। তার সব নির্দেশনা কেবল সোশ্যাল মিডিয়া পোস্ট বা রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করে শোনানো হচ্ছে। সূত্রের দাবি, নিজেকে কোনোভাবেই দুর্বল হিসেবে তুলে ধরতে চান না বলেই তিনি সচেতনভাবে জনসম্মুখে আসা এড়িয়ে চলছেন। ইসরায়েলি গুপ্ত হত্যার আশঙ্কায় মুজতবা খামেনির নিরাপত্তা এখন সর্বোচ্চ পর্যায়ে। এমনকি বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার বা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও দেখা করছেন না তার সঙ্গে। প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা ট্র্যাকিং এড়াতে ব্যবহৃত হচ্ছে আদিম পদ্ধতি। হাতে লিখে খামে সিলগালা করে বিশ্বস্ত বাহকের মাধ্যমে পাঠানো হয়। মোটরসাইকেল বা সাধারণ গাড়িতে করে বাহকরা গোপন পথে তার গোপন আস্তানায় পৌঁছান। নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে, ফেব্রুয়ারির ওই হামলায় মুজতবা খামেনি গুরুতর আহত হয়েছিলেন। তার মুখে আঘাত লাগায় প্লাস্টিক সার্জারি করতে হয়েছে এবং ঠোঁটে আঘাতের কারণে কথা বলতে সমস্যা হচ্ছে। এছাড়া তার একটি পায়ে 3টি অস্ত্রোপচার করা হয়েছে এবং বর্তমানে তিনি কৃত্রিম পা লাগানোর অপেক্ষায় আছেন। তবে তিনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ ও সক্রিয় রয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। মুজতবা খামেনির চিকিৎসার বিষয়টি অত্যন্ত গোপনীয়তার সাথে দেখা হচ্ছে। হৃদরোগ বিশেষজ্ঞ ও ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং স্বাস্থ্যমন্ত্রী সরাসরি তার সেবা শুশ্রূষায় নিয়োজিত রয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসকদের একটি বড় দলের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন। এদিকে মুজতবা খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে এসব দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করা হয়েছে। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জাতীয় ঐক্য ও নিরাপত্তা বিঘ্নিত করতেই এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। দর্শক, এবার দেশের খবর। স্বাধীনতার ইতিহাস একটি গোষ্ঠী ভুলিয়ে দিতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, কোনো চক্রান্তই সফল হবে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে মুছে ফেলা যাবে না। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবগঠিত কমিটির উদ্যোগে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, জ্বালানি সংকট বাংলাদেশের সমস্যা নয়, এটা বৈশ্বিক সমস্যা। তবু এই সংকট সরকার কাটিয়ে উঠছে। সারা দেশে খাল খনন কর্মসূচি প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, দুর্ভিক্ষের হাত থেকে বাঁচাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে খাল খনন কর্মসূচি হাতে নেন। আর এই খাল খননের পর থেকেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল বলেছেন, আমরা গুপ্ত ছিলাম বলেই আজ তোমরা সরকারে, অতএব গুপ্ত হওয়া আমাদের জন্য সম্মানের। শনিবার রাজশাহীতে আয়োজিত গণমিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন। গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর 11 দলীয় ঐক্য জোট এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে এমাজউদ্দিন মণ্ডল স্লোগান তুলে বলেন, তুমি কে আমি কে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা জবাবে বলেন, গুপ্ত গুপ্ত। তিনি আরো বলেন, এই গুপ্তদের কারণেই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এটি আমাদের অহংকার। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, পরিবারতন্ত্র বন্ধ করুন। শেখ হাসিনা পরিবারতন্ত্র প্রতিষ্ঠার কারণে বিদায় নিতে বাধ্য হয়েছেন, আর আপনি গুপ্তদের কারণেই লন্ডন থেকে দেশে আসার সুযোগ পেয়েছেন। পরিবারতন্ত্র বন্ধ না হলে আর জীবনে বাংলাদেশে ঢুকতে পারবেন না। তিনি অভিযোগ করেন, শিক্ষা প্রতিষ্ঠান দখল করতে বিএনপি সন্ত্রাসী ক্যাডারদের ব্যবহার করছে এবং তারা সাধারণ শিক্ষার্থী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। বিকেল 5টায় মহানগরের আলুপট্টি মোড় থেকে গণমিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে সমাবেশের রূপ নেয়। সমাবেশে অন্য বক্তারা বলেন, গণভোটে জনগণের রায় বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। জনদুর্ভোগের কথা তুলে ধরে বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট না থাকলেও বাংলাদেশের মানুষ 10 থেকে 12 ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না। ক্ষমতায় আসার মাত্র 3 মাসের মধ্যেই বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। জনগণকে বিদ্যুৎ দিতে না পারলে ক্ষমতায় থাকার কোনো অধিকার এই সরকারের নেই। তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে শাকিল হাসান নামের এক
পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। অভিযোগের পরপরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে আইসোলেট করা হয়েছে। একই সঙ্গে তার ব্যবহৃত সেলফোন ফরেনসিক পরীক্ষার মাধ্যমে আরও কেউ এই সশস্ত্র সংগঠনের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত কনস্টেবল সর্বশেষ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আহমেদ মুইদের দেহরক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, অভিযুক্ত কনস্টেবল শাকিল হাসানের বাড়ি নেত্রকোনায়। একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে টিটিপি সম্পৃক্ততার বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর তাকে 2 দফা অভ্যন্তরীণ জিজ্ঞাসাবাদ শেষে বরিশালে বদলি করে আলাদা রাখা হয়। তদন্ত সংশ্লিষ্টরা জানান, শাকিল হাসানের ব্যক্তিগত ও ডিজিটাল যোগাযোগ, বিদেশি সংযোগ এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী নেটওয়ার্ক ও অনলাইন যোগাযোগের মাধ্যমে টিটিপির সঙ্গে কোনো যোগাযোগ ছিল কিনা তা বিশ্লেষণ করা হচ্ছে। তার ব্যবহৃত মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণের মাধ্যমে বাহিনীর ভেতরে বা বাইরে অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কিনা সেটিও অনুসন্ধান করা হচ্ছে। সবশেষ শাকিল হাসান দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আহমেদ মুইদের দেহরক্ষী হিসেবে। এর আগে 2014 ও 2015 সালেও আহমেদ মুইদির দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন কনস্টেবল শাকিল। এরপর আহমেদ মুইদ মিশনে গেলে কনস্টেবল শাকিল এসবিতে বদলি হন। সে সময় এসবি প্রধান ছিলেন তৎকালীন অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। জুলাই অভ্যুত্থানের পর বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। এরপর 2024 সালের 5 আগস্টের পর আহমেদ মুইদ ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তখন দেহরক্ষী হিসেবে কনস্টেবল শাকিলকে দায়িত্ব দেওয়ার জন্য আবেদন করেন আহমেদ মুইদ। সেই আবেদনের ভিত্তিতেই কনস্টেবল শাকিলকে পুনরায় তার দেহরক্ষী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর আহমেদ মুইদ পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে বসেন। সেখানেও তার সঙ্গে দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন কনস্টেবল শাকিল। শাকিলের বিষয়ে ডিআইজি আহমেদ মুইদ বলেন, শাকিল দীর্ঘদিন আমার দেহরক্ষী হিসেবে কাজ করেছে। তাকে সৎ ও বিশ্বস্ত বলেই জানতাম। তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে আইসোলেট করেছে। এদিকে সম্প্রতি একটি উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক গোপনীয় বার্তায় জাতীয় সংসদ ভবন সহ বিভিন্ন সংবেদনশীল স্থাপনাকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সব ইউনিটকে নজরদারি বাড়ানো, গোয়েন্দা তথ্য আদান প্রদান জোরদার এবং সমন্বিত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সতর্কবার্তার অনুলিপি সিআইডি স্পেশাল ব্রাঞ্চ, সিটিটিসি এবং দেশের সব জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। দর্শক, এবার দেশের বাহিরের খবর। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলাকারী কোল টমাস অ্যালেন সঙ্গে সঙ্গেই নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পড়েছেন। তিনি এখন আছেন পুলিশি হেফাজতে। তবে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে তিনি কর্তৃপক্ষকে জানিয়েছেন এই হামলার উদ্দেশ্য। কিভাবে তিনি ট্রাম্পের এই অনুষ্ঠানে পা রাখেন সে বিষয়েও জানা গেছে। শনিবার স্থানীয় সময় রাত 12:35 সন্দেহভাজন এই ব্যক্তি হোটেলের লবিতে প্রবেশ করেন। নিরাপত্তারক্ষী ও মেটাল ডিটেক্টর এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। আর তখনই ঘটে গোলাগুলির ঘটনা। একজন নিরাপত্তারক্ষীকে কাছ থেকে গুলি করা হয়, তবে তার বুলেট প্রুফ ভেস্ট গুলি আটকে দেওয়ায় তিনি বেঁচে যান। সিবিএস জানিয়েছে ঘটনায় 5 থেকে 8 রাউন্ড গুলি ছোড়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তার এই হামলার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে অ্যালেন জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা করতে চেয়েছিলেন তিনি। সিবিএস নিউজ দুটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানান, সোমবার অ্যালেনকে আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে 2টি অভিযোগ আনা হয়েছে। প্রথমত, সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং দ্বিতীয়ত, বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার উপর হামলা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত 3 বছরের বেশি সময় ধরে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এর মধ্যে সামান্য আনন্দ নিয়ে এসেছে 300 যুগলের গণবিয়ে। সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় মধ্য গাজায় এ বিয়ের অনুষ্ঠান হয়। সংবাদ মাধ্যম গালফ নিউজ জানায়, বিয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদম্পতিদের পরিবারের সদস্যরা, স্থানীয় নেতা এবং প্রতিনিধিরা। আরও ছিলেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মী ও সাধারণ জনতা। সব মিলিয়ে প্রায় 20,000 মানুষ তাদের বিয়ে প্রত্যক্ষ করতে জড়ো হন। আমিরাতের গালান্থ নাইট 3 প্রোগ্রামের আওতায় এ আয়োজন করা হয়। মূলত তারা অর্থাভাবে বিয়ে করতে পারছিলেন না, তাদেরই বিয়ের ব্যবস্থা করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, এই গণবিয়ের জন্য কয়েক হাজার বাসিন্দা আবেদন করেছিলেন। তাদের থেকে বাছাই করে ৩০০ যুগলকে নির্বাচন করা হয়। গত ফেব্রুয়ারিতে আবেদন গ্রহণ শুরু হয়। আয়োজকরা জানান, অবিবাহিত এবং যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের প্রাধান্য দিয়ে গণবিয়ের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি তাদের আরও সহায়তা করা হয়, দেওয়া হয় বিভিন্ন উপহার। কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই আয়োজন শুরু হয়। এরপর একে একে পড়ানো হয় বিয়ে। এতে ফিলিস্তিনি সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হয়। অনুষ্ঠানে আমিরাত ও ফিলিস্তিনিদের জাতীয় সঙ্গীতও বাজানো হয়। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।